আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর এখন নেপালে কেন হঠাৎ শুরু হলো জন আন্দোলন? কেন নেপাল গভর্নমেন্ট শুট অ্যাট সাইটের অর্ডার দিলেন? সূত্র থেকে জানা যায় প্রায় 51 জন প্রোটেস্টার মারা যায় এবং প্রায় 1300 জন প্রোটেস্টার আহত হন। এই 9 সেপ্টেম্বর কেন কেপি শর্মা ওলি বাধ্য হলেন প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে? এই সব কিছু আজ এই ইউটিউব ভিডিওর মাধ্যমেই জানবো। আমি সংহিতা, আপনারা দেখছেন ন্যায় উইথ সংহিতা। চলুন শুরু করা যাক। নেপালে আজ যা কিছু হচ্ছে তা নতুন বলা যায় না। নেপাল গভর্নমেন্টের বিরুদ্ধে নেপালিদের আন্দোলন এর আগেও হয়েছে। 1950 সালে নেপালবাসীরা রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেন, কিন্তু তখনকার রাজা তার প্রভাব খাটিয়ে সেই আন্দোলনকে বন্ধ করে দেয়। তারপর 1990 সালে রাজা বীরেন্দ্রর সময়কালে আবার জন আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের ফলে রাজতন্ত্রের বেশ খানিকটা ক্ষমতা কমিয়ে রাজাকে শুধুমাত্র রাষ্ট্রের হেড হিসাবে রাখা হয় এবং একটি কনস্টিটিউশনাল মনার্কি রাষ্ট্র গঠন করে মাল্টি পার্টি ডেমোক্রেসি দল। আসল পলিটিক্যাল ও এক্সিকিউটিভ পাওয়ার থাকে ইলেক্টেড পার্লামেন্ট এবং প্রাইম মিনিস্টারের ওপর। 1996 সালের ফেব্রুয়ারিতে আবার শুরু হয় নেপাল সিভিল ওয়ার। ব্যাপক দারিদ্রতা, বর্ণ বৈষম্য, আইনি বৈষম্য, ভূমি সংস্কারের অভাব, শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার অবহেলা, এই সব কারণে সরকারের প্রতি অসন্তোষ এবং হতাশা শুরু হয় সাধারণ মানুষের। সরকারের প্রতি বিক্ষোভ তৈরি হয় গ্রামীণ গরিব বেকার জনগণের মধ্যে। পুষ্পকমল দহলের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি মাওবাদী সশস্ত্র বিদ্রোহ শুরু করে রাজা জ্ঞানেন্দ্র এবং সরকারের বিরুদ্ধে। এক দশক ধরে সহিংস আন্দোলনের পর 2006-এর 21শে নভেম্বর একটি শান্তি চুক্তি স্বাক্ষর হয় সরকার এবং কমিউনিস্ট পার্টির সাথে। এরপর 2008 সালের 28শে মে নেপালের জন আন্দোলনের মাধ্যমে সার রাজতন্ত্রকে অফিসিয়ালি সম্পূর্ণভাবে অবসান ঘটায় নেপালিস কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং তারা নেপালকে ঘোষণা করে ফেডারাল ডেমোক্রেটিক রিপাবলিক দেশ বলে। সেই সময় নেপালের রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র। তিনিই ছিলেন নেপালের শেষ রাজা। এবারে আবার এই মাসে নেপালে শুরু হয় জেনজিদের আন্দোলন। এই 4 সেপ্টেম্বর নেপাল গভর্নমেন্টের অর্ডারে 26টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এক্স টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, রেডিট এর মতন পপুলার ইম্পর্টেন্ট অ্যাপগুলোকে ব্যান করে দেয়। সাধারণ মানুষ এই সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আর ইউজ করতে পারে না, যার ফলে যুব সমাজের মধ্যে কমিউনিকেশন যেমন মেসেজিং, নেটওয়ার্কিং বন্ধ হয়ে যায়। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে যারা স্মল বিজনেস করতো সেগুলো বন্ধ হয়ে যায়। যারা জব বা স্টাডির জন্য অন্য কান্ট্রিতে থাকে তাদের সাথে ফ্যামিলির কানেকশন বন্ধ হয়ে যায়। যেসব নিউজ মিডিয়াম যারা এই প্ল্যাটফর্মগুলির মাধ্যমে নিউজ ডিস্ট্রিবিউশন করতো তাদের কাজে প্রবলেম শুরু হয়। নেপালিস রাইটস গ্রুপের বক্তব্য যে সরকার নেপালের কনস্টিটিউশন ভায়োলেশন করছে, দেশবাসীর ফ্রিডম অফ এক্সপ্রেশন কেড়ে নিচ্ছে। 5 সেপ্টেম্বর নেপালের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এবং জার্নালিস্ট গ্রুপস সরকারের এই সিদ্ধান্তের নিন্দা করে। তারা সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করার কথাও জানায়। এই বছর 25শে আগস্ট গভর্নমেন্ট সেই নোটিশ ইস্যু করে, কিন্তু এই 26টা অ্যাপ কোম্পানির কেউই নেপাল গভর্নমেন্টে রেজিস্টার্ড করায়নি সেই 7 দিনে। এরপরেই সরকার এই 26টা অ্যাপ ব্যান করার সিদ্ধান্ত নেয়।
রেজিস্টার্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যেমন টিকটক, ভাইবার, উইটক, পোপোলাইফ, টেলিগ্রাম এই অ্যাপগুলো এখনও চালু আছে নেপালে। এরপর 8 সেপ্টেম্বর কাঠমান্ডুতে জেন জি যুবকরা ম্যাসিভ প্রোটেস্ট শুরু করে। এদের মধ্যে স্টুডেন্টস, ডিজিটাল অন্টারপ্রনার্স, ইনফ্লুয়েন্সারদের দেখা যায়। প্রায় 10,000-এরও বেশি নেপালিস কাঠমান্ডুর রাস্তায় প্রতিবাদ করতে জমায়েত হয়। পার্লামেন্টের সামনে ভাঙচুর করে, বিল্ডিংয়ের ভেতরে, রাস্তার বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেয়। করাপশন নিয়ে আওয়াজ তোলে, স্লোগান দেয়, শাট ডাউন করাপশন, নট সোশ্যাল মিডিয়া। নেপাল গভর্নমেন্ট সেন্ট্রাল কাঠমান্ডুতে কারফিউ ঘোষণা করে। পুলিশ টিগার গ্যাস, রাবার বুলেটস, ব্যাটনস, ওয়াটার ক্যাননস এর মাধ্যমে প্রোটেস্টারদের আটকানোর চেষ্টা করে। কিন্তু জেন জি প্রোটেস্টাররা এর পরেও থামে না। পার্লামেন্ট বিল্ডিংয়ের কিছু অংশে আগুন লাগিয়ে দেয়। না সামলাতে পেরে গভর্নমেন্ট শুট অ্যাট সাইটের অর্ডার দেয়। অফিসিয়াল সোর্স থেকে জানা যায় প্রায় 51 জন প্রোটেস্টার মারা যায় এবং প্রায় 1,300 জন ইনজিওর্ড হয়। 9 সেপ্টেম্বর কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয় এবং তিনি দেশ ছেড়ে চলেও যান। এখন নেপাল তাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীনেই রয়েছে। নেপালে এইরকম বারবার আন্দোলন হওয়ার মেইন রিজনগুলো হলো করাপশন এবং নেপোটিজম, গভর্নমেন্ট ইস্যু, উইক প্ল্যানিং, ইকোনমিক ইনইকুয়ালিটি, আনএমপ্লয়মেন্ট, ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি। নেপালের এই পরিস্থিতি নিয়ে আপনাদের কি মনে হয় তা আমার এই কমেন্ট বক্সে জানান।